হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু মাই আপন ডায়েরি। আশা করি আপনার সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আবারও ভিডিওতে চলে আসলাম আমি। তো আসার একটা কারণ আছে, ভিডিওটা আগে শুনুন আর কি, কথাগুলো শুনুন। তো কথাটা হলো এরকমই যে মায়ার বদল যে গল্পটি ছিল, সেই গল্পটি আর কি ডিলেট করে দেওয়া হয়েছে, দিয়ে আবার নতুন করে ছাড়তেছি, যেহেতু রেগুলার গল্পটা দিতে পারেনি। সো সেই ক্ষেত্রে আর কি গল্পটা আবারও নতুন করে দেওয়ার চেষ্টা করব, মানে একদিন বাদে একদিন গল্পটা দেওয়ার চেষ্টা করবো। তো আশা করি সবাই দেখবেন, আবার সাপোর্ট করবেন। তো এবার রেগুলার গল্প দিব আর কি, মায়ের বদল 1 ঘন্টা করে 1 ঘন্টা, একদিন বাদে একদিন। আর আমরা আরও একটি চ্যানেল খুলেছি, চ্যানেলের নাম হলো আর এডিটিং। তো চ্যানেলের দেখেন, এই যে স্ক্রিনে দেখেন চ্যানেলের নাম দেখা যাচ্ছে। আর চ্যানেলটি খুঁজে পেতে অবশ্যই ডিসক্রিপশন বক্সে চেক করবেন, মানে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন এই ভিডিওর। আর হলো এই ভিডিওরই কমেন্ট বক্স চেক করবেন, তাহলে পেয়ে যাবেন যে ভিডিওটার লিঙ্ক। কিংবা অথচ আপনারা সার্চও করতে পারেন আর এডিটিং বলে, তাহলে হবে, তাহলে দেখতে চলে আসবে আপনার। তো চলুন, আজ দিন পর্যন্ত, আবার কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। 30 তলা বিল্ডিংয়ের একটি ভবন। 28 তলার ড্রয়িং রুমে সোফায় বসে ম্যাগাজিন পড়ছে ঈশান। পাশের রুম থেকে চিৎকারের শব্দ আসছিল, কারণ পাশের রুমে একজন লোকের ওপর টর্চার চলছিল। ঈশান রেগে ম্যাগাজিন রেখে টেবিলের ওপর থেকে রিভলভার নিয়ে সেই রুমে ঢুকে শ্যুট করে দেয় সেই লোকটাকে। বুলেট গিয়ে লোকটার মাথার এপার ওপার হয়ে যায়। সবাই ঈশানের দিকে একটু অবাক হয়ে তাকায়। এইভাবে কি দেখছো তোমরা? লোকটা যদি ভালো কথার মানুষ হতো তাহলে এত টর্চার সহ্য না করে আগেই বলে দিত। বলতেই মারা যাওয়া লোকটির ফোনে কল আসে। আকাশকে ফোন করেছে, দেখো। আকাশ ঈশানের বডিগার্ড বা ডানহাত বলা যায়। আকাশ লোকটির ফোন পাশে থাকা টেবিলের ওপর থেকে নিল। ফোনের স্ক্রিনে নাম লেখা ইমা। আকাশ ঈশানকে উদ্দেশ্য করে বলে, এমা। ইমা নাম শুনেই ঈশানের বুকের ভেতর কেঁপে ওঠে। ঈশান আকাশের হাত থেকে ফোন কেড়ে নিয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে ইমা লেখা। ঈশানের হার্টবিট জোরে জোরে ধুকধুক করতে লাগলো। ঈশান রেগে ফোনটা সজোরে মেঝের ওপর আছাড় মারে। সবাই ঈশানের এই কাণ্ড দেখে অবাক চোখে ঈশানের দিকে তাকাই। ঈশান দ্রুত হেঁটে সেই রুম থেকে বের হয়ে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে রেলিং ধরে চোখ বন্ধ করে একটা জোরে শ্বাস ছেড়ে মনের গভীর থেকে ইমা বলে ডাকে। এমন সময় ঈশানের ফোনে কল আসে। ফোন আকাশের কাছে থাকায় আকাশ পকেট থেকে ফোন বের করে দেখে তাদের বড় স্যার মিস্টার জাহিদ চৌধুরী, ঈশানের বাবা কল করেছে। আকাশ তাড়াতাড়ি বারান্দায় গিয়ে বলল, স্যার, বড় স্যার ফোন দিয়েছেন। ঈশান আকাশের হাত থেকে ফোনটা নিয়ে কানে ধরল এবং হাত দিয়ে ইশারা করে আকাশকে চলে যেতে বলল। বলো বাবা। কিছু বলেছে? না বাবা, তবে যেটা কাজের ছিল সেটা করে নিয়েছি। কাগজপত্র তোমাকে পাঠিয়ে দিব। লোকটা বেঁচে আছে নাকি মেরে ফেলেছ? মেরে ফেলেছি। ও ঈশান, ওর মুখ থেকে কথাটা শোনার দরকার ছিল না। তুমি বলতেই ঈশান বলল, বাবা আমি খুব ক্লান্ত, এখন রাখি। বলে ঈশান ফোন কেটে দিল। রুমের ভেতর গিয়ে বলল, আমি বাসায় যাচ্ছি, আশা করি আমার কিছু বলতে হবে না। স্যার, আপনি চিন্তা করবেন না, আমরা জানি কি করতে হবে। আপনি বাড়ি যান। ঈশানের সাথে দুইজন ছেলে রুম থেকে বের হয়ে লিফটে করে নিচে গেল। ভবনের সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। দুইজন ছেলের মধ্যে একজন গিয়ে গাড়ির দরজা খুলে দিয়ে ঈশান গাড়িতে উঠে বসলো। চলো ড্রাইভার। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। ঈশান গাড়ির সিটের সাথে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে ইমার কথা ভাবতে লাগে, 6 বছর আগে। ঈশান, তুমি কখনো ভালো হবে না, না? এটা আমার আগেই বোঝা উচিত ছিল। আজ তোমার জন্য আমি বাবার কাছে ছোট হয়ে গেলাম। আজ থেকে তুমি আমার কেউ না, আমিও তোমার কেউ না। এই সম্পর্ক আমি ইমা এখানেই ইতি টানলাম। ইমা, আমার কথা শোনো। ইমা, ইমা। ঈশান চমকে ওঠে, এদিক ওদিক তাকালো, দেখে এসে গাড়িতে বসে আছে। ঈশান মুখে হাত দিয়ে বাইরে তাকিয়ে মনে মনে বলল, 6টা বছর কেটে গেছে, আমি আজও তোমাকে ভুলিনি ইমা, এবং তোমার বলা কথাও ভুলিনি। সব কিছুই আমার মনে আছে। ভাবতেই ড্রাইভার গাড়ির হর্ন দিল। ঈশান সামনের দিকে তাকালো, দেখে এসে বাড়ি চলে এসেছে। ঈশানের বাড়িটা শুধু বাড়ি বললে ভুল হবে। ঈশানের বাড়ি একটা রাজপ্রাসাদের থেকে কিছু কম না, বিশাল বড় বাড়ি। বাড়ির ভেতরটা আরও সুন্দর, আলিশান এক রাজমহল বলা যায়। বাড়ির ভেতরে এবং বাইরে লোকজন পাহারা দেয়। তার বাড়িতে কাজের মানুষ সবাই ছেলে। ঈশান তার বাড়িতে কখনো কোনো মেয়েকে ঢুকতে দেয়নি। সে চায় তার এই রাজপ্রাসাদে যদি কোনো মেয়ে ঢোকে সেটা হলো একমাত্র ইমা,
ঈশানের গাড়ি হর্ন দিতেই বাড়ির কাজের মানুষরা যে যেখানে আছে সবাই ছুটে এসে দরজার সামনে লম্বা লাইনে সারি হয়ে দাঁড়ায়। ঈশান গাড়ি থেকে বের হয়ে ভেতরে আসলো। একজন বয়স্ক কাজের লোক, যিনি সব কাজের মানুষকে ডিরেকশন দেয়। তার নাম করিম। তিনি ঈশানকে সালাম জানিয়ে বলে, ওয়েলকাম স্যার। ঈশান কোনো কথা বলল না, সোজা হেঁটে তার রুমে চলে গেল। করিম কাজের মানুষদের দিকে তাকিয়ে বলল, যে যা কাজে যাও। সবাই চলে গেলে করিম ঈশানের রুমে গিয়ে নক করে। কামিং। করিম ভেতরে গেল। স্যার রাতে কি আপনি খাবেন? কিছুই খাবো না মিস্টার করিম, আপনি এখন যেতে পারেন। আমি খুব ক্লান্ত, এখন বিশ্রাম নিতে চাই। ওকে স্যার। বলে করিম রুম থেকে বের হয়ে গেল। ঈশান পোশাক চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে বিছানায় বসলো। কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর উঠে তার বেড টেবিলের ডয়ারের লক খুলে ডয়ার থেকে একটা পুরনো ডায়েরি বের করলো। ঈশান ডায়েরি খুলতেই শুকনো মড়মড়া একটা গোলাপ ফুল। ঈশান গোলাপ ফুলের ওপর আলতোভাবে স্পর্শ করে বলল, আজকে এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি তোমাকে খুঁজে পেয়েছি, কিন্তু খুব রাগ হচ্ছিল আমার। বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ঈশানকে। ঈশান হলো এই গল্পের নায়ক এবং সে একজন মাফিয়া। মাফিয়া ঈশানের মনের গভীরে লুকিয়ে রাখা ইমা আসলে কে? মাফিয়া ঈশান চৌধুরী কেন ইমার জন্য পাগল? আবার এত বা রাগ কিসের ইমার ওপর? আস্তে আস্তে সব জানতে পারবেন। চলুন গল্পে ফেরা যাক। 2 মাস পর ঈশান বাইরে গার্ডেনে বসে ল্যাপটপে কাজ করছে। এমন সময় জহির চৌধুরী ঈশানকে কল করলো। ঈশান ফোন রিসিভ করে কানে ধরে। ঈশান, তুমি ব্যস্ত? একটু ব্যস্ত, কিছু কাজ বাকি ছিল, সেগুলোই করছিলাম। এখন ওগুলো কাজ রাখো আর আমার কথা শোনো। কাল তোমাকে শহরে যেতে হবে। ওখানে আমরা সেই হসপিটাল বানাতে চেয়েছি, সেটার কাজে কেউ বাধা দিচ্ছে। ওখানে আসল যে মাথা, সেটা তুলে ফেলতে হবে তোমাকে। তুমি তো জানো আমি আমার কাজে কোনো রকম বাধা পছন্দ করি না। বুঝেছি, আমি কালকেই যাবো, তুমি চিন্তা করো না। আরেকটা কথা, ওখানে আরেকটা নাম করা প্রাইভেট হসপিটাল আছে, আর কে হসপিটাল, খুব নামি দামি হসপিটাল ওইটা। ওরা জেনেছে আমরা ওখানে হসপিটাল তৈরি করছি, তাই ওরা আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায়। এটা ভালো, যেহেতু নাম করা হসপিটাল, আমরা ওদের সাথে সুসম্পর্ক রাখলে আমাদেরই লাভ হবে। তুমি ঠিক বলেছ। এই জন্য আমি ঠিক করেছি পরশুদিনের কনফারেন্সে তুমি যাবে। ওরা কনফারেন্স রেখেছে, আমি চাই আমার বদলে তুমি যাও। কিন্তু বাবা। বলতেই জহির চৌধুরী বলল, ঈশান, তুমি DW কোম্পানির সিও, সেই সাথে আমার ছেলেও, বুঝেছ? কিছু দায়িত্ব তো নিতেই পারো। ওকে বাবা, এখন রাখি। একটু ভারী সুরে বলে ঈশান ফোন কেটে দিল। ঈশান আকাশের দিকে তাকিয়ে বলল, জনিকে ফোন দিয়ে বলো হেলিকপ্টার তৈরি করে রাখতে, আমরা শহরে যাব। ওকে স্যার। পরের দিন বিকেলবেলা ঈশান কোট প্যান্ট, হাতে রোলেক্স ঘড়ি পরে তৈরি হলো একদম একটা জেন্টলম্যানের মতো। চোখে সানগ্লাস পরে, হাতে বিজবেস ব্রিফকেস নিয়ে বের হয়ে নিচে এলো। স্যার দেখে শুনে যাবেন। থ্যাংক ইউ মিস্টার করিম। আসুন স্যার। বলে গাড়ির দরজা খুলে দিল। ঈশান গাড়িতে উঠে বসলো এবং চলে গেল হেলিপোর্টে। হেলিপোর্টে এসে গাড়ি থেকে নেমে হেলিকপ্টারে উঠল ঈশান। জনি ঈশানকে সালাম জানালো এবং আকাশের সাথে হাত মিলালো। জনি ঈশানের বামাত বললেই চলে। হেলিকপ্টার উড়ে গেল শহরের উদ্দেশ্যে। প্রায় 45 মিনিট পথ পাড়ি দিয়ে তারা চলে আসলো শহরে। হেলিকপ্টার ল্যান্ড করলো। ঈশান নামলো, আকাশ, জনি নামলো। ঈশানের ওয়েলকাম করার জন্য DW কোম্পানির শহরে যে শাখা আছে তার ম্যানেজার এসে দাঁড়িয়েছিল। ম্যানেজার ঈশানকে দেখে খুব অবাক হচ্ছিল, কারণ তাকে সে ছবিতে দেখেছে সব সময়ই। আজ তাকে সামনাসামনি দেখছে। 2 পাশে 2 বডিগার্ড, মাঝখানে ঈশান। একটা হিরোর চেয়ে কোনো অংশ কম দেখাচ্ছে না তাকে। ম্যানেজার মনে মনে বলল, মনে হচ্ছে আমি কোনো নায়ককে দেখছি। ছবিতে যেমন দেখছি তার থেকেও বেশি হ্যান্ডসাম মিস্টার ইয়াসান। ভেবে ম্যানেজার ঈশানের দিকে এগিয়ে গেল। জনি ঈশানের দিকে তাকিয়ে বলল, স্যার, ইনি হচ্ছেন মিনহাজ রহমান। এই শহরে DW কোম্পানির যে শাখা আছে সেটার ম্যানেজার পদে আছে। ইনি হসপিটালের কাজ দেখাশুনে আছেন। হ্যালো স্যার। বলে মিনহাজ ঈশানের দিকে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। ঈশান হ্যান্ডশেক না করে চলে গেল। মিনহাজের একটু খারাপ লাগলো। মিস্টার মিনহাজ, স্যার এগুলো খুব একটা পছন্দ করেন। এখন চলুন। ঈশান গাড়িতে উঠে বসলো।
ম্যানেজারও ঈশানের পাশে অটোশটো হয়ে বসলো। জনি ড্রাইভারের সিটে বসলো, তার পাশে আকাশ বসলো। মিস্টার মিনহাজ হসপিটাল তৈরি হওয়াতে যে বাধা দিচ্ছে ওনার নাম কি? ওনার সম্পর্কে বলুন। মিনহাজ লোকটির সম্পর্কে যা জানে সব বলল। বুঝেছি, গাড়ি থামাও। জনি গাড়ি থামালো। ঈশান বলে, মিস্টার মিনহাজ, আপনি এখন বাড়ি যেতে পারেন। আর হ্যাঁ, লোকটার বাড়ির ঠিকানা জনিকে বলে যান। ওকে স্যার। মিনহাজ জনিকে বাড়ির ঠিকানা বুঝিয়ে বলে চলে গেল। জনি সেই লোকেশনে মোবাইল বের করে সেই ঠিকানায় নিয়ে গিয়ে গাড়ি দাঁড় করালো। যাও, লোকটাকে টেনে বাড়ির ভেতর থেকে বের করে নিয়ে আসো। আকাশ জনি ওকে স্যার বলে চলে গেল। আকাশ জনি গিয়ে লোকটির দরজায় কলিং বেল বাজালো। একজন মেয়ে এসে দরজা খুলল। মেয়েটি দেখলো কোট প্যান্ট, মুখে মাস্ক পরা দুইজন লোক। কি চাই? মিস্টার বারিক আছেন? জি, কিন্তু আপনারা কে? আকাশ জনি কোনো কথা না বলেই বাড়ির ভেতর ঢুকলো। মেয়েটি উত্তেজিত সুরে বলল, কে আপনারা? এমনভাবে বাড়িতে ঢুকছেন কেন? বের হন বাসা থেকে, এক্ষুনি বের হন। বলে মেয়েটি জনির হাতটা টেনে ধরে ধাক্কা দিল। জনি রেগে রিভলভার বের করে মেয়েটার মাথায় ধরে বলল, মুখ বন্ধ, ওকে? এমন সময় বারিক তার মেয়ের কণ্ঠ শুনে রুম থেকে দ্রুত বের হয়ে এসে দেখে একজন লোক তার মেয়ের মাথায় রিভলভার ধরে আছে। বারিক চমকে যায় এবং উত্তেজিত হয়ে বলে, আরে কে আপনারা? কি করছেন? ছাড়ুন আমার মেয়েকে। মেয়েটা ভয়ে কাঁদতে লাগে। মিস্টার বারিক? হ্যাঁ, আমি বারিক। আপনারা কেন আমার মেয়েকে ধরেছেন? কে আপনারা? শান্ত হন মিস্টার বারিক, আমার স্যার আপনার সাথে কথা বলতে চায়, আসুন আমার সাথে। বারিক ভয়ে ভয়ে বলল, ঠিক আছে, কিন্তু আমার মেয়েটাকে ছেড়ে দিন। আপনার মেয়েকে কিছু করবে না, আপনি চলুন আমার সাথে। বারিক কোনো পথ না পেয়ে আকাশের সাথে বাইরে গেল। দেখে বড় একটা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। বারিক ভয়ে ভয়ে সেই গাড়ির কাছে আসলো। আকাশ গাড়ির দরজা খুলে দিয়ে বলল ভেতরে ঢুকতে। বারিক ভয়ে একাকার অবস্থা। গাড়ির ভেতরে ঢোকার জন্য তার মন মানছিল না, তবুও মেয়ের কথা ভেবে গাড়ির ভেতরে ঢুকলো। বারিক পাশে তাকাতেই আফসা আলোতে দেখে শুট বুট মাস্ক পরা একজন লোক। তার হাতে রিভলভার, সেটা রুমাল দিয়ে পরিষ্কার করছে। বারিকের বুকের ভেতর কেঁপে উঠল। ভয়ে তার গলা শুকিয়ে যাচ্ছিল, ঘাম ছুটছিল তার। না জনি আজ তার কপালে কি আছে? ঈশান গম্ভীর সুরে বলল, DW হসপিটালের কাজে বাধা কেন দিয়েছিস? বারিক ঈশানের কথা শুনে চমকে উঠল। বারিকের গলা দিয়ে যেন কোনো শব্দ বের হচ্ছিল না। ঢোক চিপে কাপা সুরে বলল, আপনি কে? ঈশান বারিকের মাথায় রিভলভার ঠেকিয়ে বলল, আমি তোর মৃত্যু। বারিক ভয়ে কাঁপতে লাগে। ঈশান বারিকের মাথা থেকে রিভলভার সরিয়ে শান্ত সুরে বলল, শুনেছি তুই সরকারি লোক, এটাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু অন্যের কথা শুনে নাচানাচি করা আমার একদম পছন্দ না। DW হসপিটাল হবে। হসপিটাল হওয়ার যতগুলো কাগজপত্র তুই সই করতে না বলে দিয়েছিস, সেগুলো যদি কালকে সকালে সই করে জমা না দিয়েছিস, তাহলে মাথায় রাখিস তুই শেষ। তোর উপর আমার নজর থাকবে। আর হ্যাঁ, পুলিশকে জানানো বা কাউকে বলার চেষ্টা করেছিস, তাহলে তোর পরিবার আছে না, সো কাউকে কিছু বলার আগে তাদের কথা একটু ভেবে নিস। বারিক ভীত সুরে একটু উত্তেজিত হয়ে বলল, না, আমি কালকে সব কাগজ সই করে জমা দিব। আমার পরিবারকে কিছু করবে না প্লিজ, আপনার পায়ে পড়ছি। ঈশান রিভলভার বারিকের মাথায় ঠেকিয়ে আছে, এসে বলল, আমি এক কথার মানুষ, ওয়ার্নিং দিয়ে গেলাম, কাজটা না হলে শ্যুট করে দেব। এখন বেরিয়ে যা। বারিক তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে দৌড়ে তার বাড়ির ভেতর ঢুকলো। দেখে তার মেয়ে দাঁড়িয়ে কান্না করছে। জনি বারিককে দেখে উঠে চলে গেল। বারিক দৌড়ে গিয়ে তার মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। বাবা, তুমি ঠিক আছো? হ্যাঁ মা, ওই ছেলে তোকে কিছু করেনি তো? না বাবা। বলে বাবা মেয়ে কান্নায় ভেঙে পড়ল। এদিকে আকাশ জনি গাড়িতে উঠে বসলো। ওনার মেয়েকে কিছু করনি তো? না স্যার। ভালো, এখন চলো। জনি গাড়ি স্টার্ট দেয়। ঈশান তার বাবা জহির চৌধুরীকে ফোন করে বলে, বাবা, আমি লোকটাকে মারিনি, তবে ভয় দেখিয়েছি। কাজ হবে তো? হবে। ওকে, আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো। বলে ফোন কেটে দিল। ঈশান ফোন পাশে রেখে গাড়ির সিটের সাথে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে রইল। কিছু দূর যেতেই হুট করে গাড়িটা এক ছোট্ট রেস্টুরেন্টের সামনে বন্ধ হয়ে যায়। ঈশান চোখ খুলে বলে, কি হলো?
বুঝতে পারছি না স্যার, আপনি বসুন, আমি দেখছি। বলে জনি আকাশ গাড়ি থেকে নামলো। ঈশান গাড়ির জানালা দিয়ে সামনে তাকাতেই দেখে একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের সাইনবোর্ডে লেখা আছে তন্দুরি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের নাম পড়ে ঈশানের চোখ সাইনবোর্ডে আটকে যায়। ঈশানের তখন ইমার কথা মনে পড়ে। 6 বছর আগে ঈশান ইমা কলেজের ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে বের হয়েছিল গাড়ি নিয়ে। এমন সময় খুব বৃষ্টি। ইমা গাড়ির জানালার কাচ নামালো। ঈশান ইমাকে বকা দিয়ে বলে, ভিজে যাবো তো। ইমা মুখ ভেঙচিয়ে বলল, ঈশান তুমি এমন কেন? আমার বোর লাগছে এখন। এই চলো না একটু বৃষ্টিতে ভিজি। একদমই না, ঠান্ডা লেগে যাবে, তখন বুঝবে কি হয়। ছাই হবে। বলে ইমা সামনে তাকালো। দেখে একটা রেস্টুরেন্ট যেখানে তন্দুর রুটি বানাচ্ছে। ইমা খুশিতে পা আস্তে আস্তে বাড়ি দিয়ে বাচ্চাদের মতো করে ঈশানকে বলল, ঈশান আমি ওখানে যাব, ওই দেখো তন্দুর রুটি বানাচ্ছে, আমি খাবো। আরে না, পেট খারাপ করবে, বাইরে ওগুলো খাবার খাওয়া হবে না, সুস্থ হয়ে যাবা। ইমা একটু রাগ করে বলল, তুমি কি বুঝো, সরো আমি একাই যাব। বলে ইমা গাড়ি থেকে বের হয়ে দৌড়ে গেল সেই রেস্টুরেন্টে। এই মেয়েটা সত্যি পাগল। এই ইমা দাঁড়াও, আমি আসছি। বলে ঈশান গাড়ি থেকে বের হয়ে বৃষ্টির মধ্যেই দৌড়ে সেই রেস্টুরেন্টে গেল। ইমা তন্দুরের রুটির মধ্যে শিক কাবাব দিয়ে খুব মজা করে খেতে লাগলো। ঈশান ইমার বাচ্চার মতো করে খাওয়া দেখে মজা পাচ্ছিল। তুমিও খাও। না, আমি এগুলো খাই না, এগুলো অস্বাস্থ্যকর। আরে না, খেয়ে দেখো। বলে ইমা ঈশানকে জোর করে খাইয়ে দিল। সাথে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কেমন? ভালোই। তোমার এঁটো লেগে আছে, এই জন্যেই আরো ভালো লাগলো। তাই না শয়তান ছেলে? বলে ইমা ঈশানের হাতের বাজুতে মেরে দুইজন হাসাহাসি করতে লাগে। বর্তমান এমন সময় জনি গাড়ির জানালার নক করে। ঈশান চমকে ওঠে, জনের দিকে তাকাই এবং গাড়ির জানালার কাছ নামিয়ে দেয়। স্যার, গাড়ির ইঞ্জিন খুব গরম হয়ে গেছে, তাই এমন বন্ধ হয়ে গেছে। আমি সামনের ওই রেস্টুরেন্ট থেকে পানি নিয়ে আসছি। ওকে, তাড়াতাড়ি করো। ঈশানের গাড়ির ভেতর বসে থাকতে একটু বিরক্তি ফিল হচ্ছিল, তাই সে গাড়ি থেকে বের হয়ে বাইরে দাঁড়ালো। হঠাৎ ঈশান দেখলো 6 বছরের একটা পিচ্চি মেয়ে রেস্টুরেন্টের পাশে বেঞ্চে বসে বেলুন নিয়ে খেলছে। মেয়েটার পাশে একটা লাল রঙের টেডি বিয়ার। মেয়েটা দেখতে খুব মিষ্টি। মেয়েটার চুলগুলো অর্ধেক পিঠ পর্যন্ত, মাথায় সাদা রঙের ব্যান্ড পরে আছে, পরনে সাদা রঙের একটা টপস এবং 3/4 জিন্সের প্যান্ট, পায়ে সাদা জুতা। পিচ্চি মেয়েটার হাসিটা খুব মিষ্টি। ঈশান এরকম মুগ্ধ হয়ে পিচ্চি মেয়েটাকে দেখছিল। হঠাৎ মেয়েটার হাত থেকে বেলুনের সুতোটা ছুটে যায়। বেলুনটা উঠতে লাগলো। মেয়েটা ধরার চেষ্টা করে কিন্তু পারে না। ঈশান দ্রুত গিয়ে লাফ দিয়ে বেলুনের সুতোটা ধরে ফেলে। পিচ্চি মেয়ে খুব খুশি হয়। ঈশান মুচকি হেসে হাঁটু গেড়ে মেয়েটার সামনে বসে মেয়েটার হাতে বেলুনের সুতোটা ধরিয়ে দিল। মেয়েটা ঈশানের দিকে তাকিয়ে খুব সুন্দর একটা মিষ্টি হাসি দিয়ে বলল, থ্যাংক ইউ। তোমার হাসিটা খুব মিষ্টি। তোমার নাম কি? আমার নাম ইসমা খান। মেয়েটার নাম শুনে ঈশানের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। তুমি একা কেন এখানে? আমি একা না, আমি আমার আম্মুর সাথে এসেছি। আম্মু একটু ভিতরে গেছে, আমাকে ওখানে থাকতে বলেছে। ও আচ্ছা। বলতেই আকাশ এসে বলল, তুমি যাও, আমি আসছি। আকাশের দিকে তাকিয়ে বলল। আকাশ চলে গেল। ইসমা, তোমার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। তুমি দেখতে খুব মিষ্টি। তুমিও দেখতে খুব সুন্দর। হাই, থ্যাংক ইউ। ওকে ইসমা, বাই। বাই। বলে দৌড়ে চলে গেল ইসমা। ঈশান উঠে গাড়িতে গিয়ে বসলো এবং পিচ্চি মেয়েটার দিকে তাকিয়ে রইল। মেয়েটি ঈশানকে হাত নাড়িয়ে টাটা দিল। ঈশানও টাটা দিল। গাড়ি চলতে লাগলো। ঈশান গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে ইমাকে বলা কথা ভাবে। 6 বছর আগে ঈশান ইমা কলেজের বারান্দায় বসে গল্প করতে করতে বলল, ইমা, আমাদের বিয়ের পরে যে সন্তানই হোক, ছেলে বা মেয়ে, আমি কিন্তু আমাদের সাথে নাম মিল করেই রাখবো। ধরো মেয়ে হলে তার নাম রাখবো ইসমা, আর ছেলে হলে নাম রাখবো ইসমান। ওকে ওকে, আমি রাজি। ঢঙ্গি বিয়ে কবে হবে তার ঠিক নেই, আগেই বাচ্চাদের নাম ঠিক করছে। কি? আরে আগে আগেই সব ঠিক করা ভালো, পরে গিয়ে ঝামেলা হবে না। ইমু, তুমি আবার আমাকে ইমু বললে? ঈশান উঠে দৌড় দিল। ইমাও উঠে ঈশানের পিছে দৌড় দিল।
বর্তমান। ঈশানের চোখের কোণায় জল চলে আসে। ঈশান মুচকি হেসে মনে মনে বলল, আমার সব ইচ্ছাগুলো তুমি নষ্ট করেছো ইমা, সব কিছু। তবুও আমি তোমাকেই চেয়েছি আর সারা জীবন চাইব। আমার বিশ্বাস আমি তোমাকে খুব তাড়াতাড়ি খুঁজে পাবো। আমি যে তোমাকে অনেক ভালোবাসি। একদিন পর ঈশান কনফারেন্সের জন্য তৈরি হয়ে বের হলো। আকাশ গাড়ির দরজা খুলে দিয়ে ঈশান গাড়িতে উঠে বসে। 3টে গাড়ি রওনা দিল কনফারেন্সের উদ্দেশ্যে। সামনের এবং পিছনের গাড়িতে বডিগার্ড, মাঝখানের গাড়িতে ঈশান। তারা চলে আসে কনফারেন্সে। বডিগার্ডরা আগে বের হলো। আকাশ বের হয়ে গাড়ির দরজা খুলে দেয়। ঈশান গাড়ি থেকে বের হওয়ার আগেই সাংবাদিকদের ছবি তোলা, তাকে প্রশ্ন করা শুরু করে দেয়। বডিগার্ডরা সবাইকে সরিয়ে দিতে লাগে। ঈশান গাড়ি থেকে বের হয়ে জনি আকাশের সাথে কনফারেন্সের রুমের ভেতর গেল। আরকে হসপিটালের চেয়ারম্যান রাজীব খন্দকার, সিও মিস্টার আবরার হোসেন এবং আরও অনেকের সাথেই ঈশান হাত মিলালো। কনফারেন্স শুরু হলো। আরকে হসপিটালের চেয়ারম্যান রাজীব খন্দকার বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক রাখতে চায় সব সময়। এই জন্য ডিডব্লিউ কোম্পানির এগ্রিমেন্ট সই করলো এবং আরকে হসপিটালের এগ্রিমেন্টে ঈশান সই করলো। এভাবেই বন্ধুসুলভ আচরণের মধ্য দিয়ে কনফারেন্স শেষ হয়। সিও মিস্টার আবরার হোসেন ঈশানকে আরকে হসপিটালে ভিজিট করতে নিয়ে আসে। সব ডাক্তার নার্সরাই হাজির রয়েছে হসপিটালে, শুধু একজন ডাক্তার বাদে। সবাই সারি হয়ে দাঁড়িয়ে আছে, মনে একটা আনন্দ নিয়ে, কারণ ডিডব্লিউ কোম্পানির সাধারণ কোনো কোম্পানি না। সেই কোম্পানির সিও আসছে তাদের হসপিটালে, এটা তাদের জন্য অনেক বড় ব্যাপার বলে তারা মনে করে। সবার মধ্যে আনন্দ ভাবটা থাকলেও রুহির মধ্যে একটু অশান্তি কাজ করছিল। রুহি জুনিয়র ডাক্তার, কারণ যেই ডাক্তার এখনও হসপিটালে পৌঁছাতে পারেনি সেই ডাক্তার রুহির ফ্রেন্ড হয়। মিস্টার আবরার সবাইকে বরাবর বলে গেছে ডিডব্লিউ কোম্পানির সিও ভিজিট করতে আসবে, সবাইকে হসপিটালে থাকতে হবে। রুহি কল করলো তার ফ্রেন্ডকে। কোথায় তুমি? আরে ডিডব্লিউ কোম্পানির সিও চলে এসেছে। ফোনের ওপাশ থেকে একটু উত্তেজিত সুরে বলল, কি করব বলো, ট্রাফিক জ্যামে আটকে পড়েছি। রুহি সামনে তাকাই, দেখে সবাই আস্তে আস্তে ভেতরে আসছে। তাড়াতাড়ি আসো, আমি ফোন রাখছি বলে ফোন কেটে দিল। ট্যাক্সিতে বসে গাড়ির জানালা দিয়ে বাইরে দেখছে ট্রাফিক জ্যাম ছাড়লো কিনা। উত্তেজিত হয়ে এদিক ওদিক তাকাতে লাগে। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় 30 মিনিটের মতো ট্রাফিক জ্যামে আটকে আছে। বিরক্তি হয়ে ড্রাইভারকে বলল, আর কতক্ষণ ভাই, আমার দেরি হয়ে যাচ্ছে। ম্যাডাম, ট্রাফিক জ্যামটা আর একটু পরেই ছাড়বে, একটু ধৈর্য রাখেন। রাগান্বিত হয়ে হাত দিয়ে নিজের পোশাক মুট করে ধরে মনে মনে বলল, আজ আমার গাড়িটা নষ্ট হওয়ার খুব দরকার ছিল না। মিস্টার আবরার আমাকে বারবার করে বলেছিল, মিস ইমা দয়া করে কাল দেরি করে আসবেন না। উফ, ভালো লাগে না। না, এইভাবে হবে না। কখন ট্রাফিক জ্যাম ছাড়বে আল্লাহ জানে। দেখি হেঁটেই যেতে হবে। বলে ইমা ট্যাক্সিওয়ালাকে ভাড়া দিয়ে গাড়ি থেকে নেমে হাঁটা ধরল। আপনারা ঠিকই ধরেছেন, এটা সেই ইমা যাকে ঈশান আজও পাগলের মতো ভালোবাসে। ইমা একজন ডাক্তার, সে জানে না আজ তাকে কার সামনে দাঁড়াতে হবে। চলুন গল্পে ফেরা যাক। বডিগার্ড মিস্টার আবরার এবং আরও কিছু লোকের সাথে ঈশান হসপিটালের ভেতরে ঢুকলো। সবাই অবাক হয়ে ঈশানকে দেখছিল। এ যেন এক রাজপুত্র আসছে। সাদা রঙের কোট প্যান্ট, চোখে কালো সানগ্লাস, চুলগুলো জেল দিয়ে এক সাইড করে আঁচড়ানো, হাতে কালো চেনের দামি ঘড়ি, পায়ে কালো রঙের জুতা। সবাই এরকম মুগ্ধ হয়ে ঈশানকে দেখছিল। আসুন মিস্টার ঈশান, আপনাকে আমাদের হসপিটালে ডক্টরদের সাথে পরিচয় করিয়ে দিই। হাই, আমি মিস্টার ঈশানকে দেখে মুগ্ধ হয়ে গেলাম। মুগ্ধ হয়ে তাকিয়ে ধীর সুরে বলতেই পাশ থেকে আরেকজন জুনিয়র ডাক্তার মেরি ধীর সুরে বলে উঠল, আমিও। মনে হচ্ছে সে এঞ্জেল ওয়ার্ল্ড থেকে নেমে এসেছে। কি সুদর্শন দেখতে। এমন একটা বয়ফ্রেন্ড যদি আমার হতো, আমি সারাদিন আমার সামনে বসিয়ে রাখতাম আর আমার মন ভরে দেখতাম। মেরির কথা শুনে রুহি মেরির দিকে তাকিয়ে মুখ ভেংসি দিয়ে বলল, উফ, তোর কথা শুনলে মাঝে মাঝে নিজেকে এলিয়েন মনে হয়। তুই এলিয়েন, এটা অবশ্যই সত্যি। সব ডাক্তাররা একজন একজন করে নিজেদের পরিচয় দিল। মেরিও নিজের পরিচয় দিল। এরপর আমার পালা। ডাক্তার রিমা এখনো আসলো না কেন? রুহির সময় আসলো। রুহি এরকম চিন্তিত হয়ে হসপিটালের দরজার দিকে তাকাতে তাকাতে ঈশানের সামনে এসে দাঁড়াই। ঈশান রুহিকে একটু বিচলিত দেখে জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন? রুহি চমকে উঠে বলে, জি আমি ঠিক আছি। রুহি হাত বাড়িয়ে দিয়ে মুচকি হেসে বলল,
আমি রুহি ইসলাম, হসপিটালের জুনিয়র ডাক্তার। এদিকে মিস্টার আবরার খেয়াল করলো সবাই আছে, শুধু ইমা নেই। মিস সীমা, সত্যি? একটু রাগ হয়ে মনে মনে বলল এবং পকেট থেকে ফোন বের করে কল দিল। এমন সময় ফোন বাজার শব্দ। ইমা হাঁপাতে হাঁপাতে জোরে বলল, স্যার আমি এসেছি। ইমার কণ্ঠ ঈশানের কানে আসা মাত্রই ঈশানের বুকের ভেতর ধক করে ওঠে। রুহি ইমাকে দেখে খুব খুশি হয়। ইমা আস্তে আস্তে এগিয়ে আসতে লাগে। সবাই ইমার দিকে তাকিয়ে আছে, শুধু ঈশান বাদে। ইমার পায়ের শব্দ ঈশানের হার্টবিটকে দ্রুত করে দিচ্ছিল। ইমা ঈশানের পিছনে এসে দাঁড়িয়ে বলল, সরি স্যার, আমার একটু লেট হয়ে গেছে। ঈশান ঘুরে ইমার দিকে তাকাই। ঈশান যতটা না অবাক হলো তার থেকে বেশি অবাক হয় ইমা। কারণ 6টা বছর যার থেকে সে নিজেকে আড়াল রেখেছিল, আজ সেই মানুষটা আবার তার সামনে। ঈশানের চোখে জল চলে আসে এই ভেবে যে 6 বছর পর ভালোবাসার মানুষটা আজ তার সামনে দাঁড়িয়ে আছে, যাকে সে আজও পাগলের মতো ভালোবাসে, যার স্মৃতিগুলো নিজের মনের ভেতর আগলে রেখেছে আজও। ঈশান ইমা দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সবাই এটা দেখে একটু অবাক হয়। ঈশান নিজের আবেগকে আটকে রেখে ইমার দিকে হাত বাড়িয়ে দেয়। সবাই দেখে হা হয়ে যায়। ব্যাপারটা বুঝলাম না। আমিও বুঝলাম না। হ্যালো ইমা। ইমা কোনো কথা বলে না, শুধু অবাক দৃষ্টিতে ঈশানের দিকে তাকিয়ে থাকে। মিস্টার আবরার এসে ইমার পাশে দাঁড়িয়ে অবাক হয়ে বলল, মিস্টার ঈশান, আপনি ডাক্তার ইমাকে চেনেন? খুব ভালো করে চিনি। মানে আমার পুরনো বন্ধু ছিল, তাই না ডাক্তার ইমা? আমরা পুরনো বন্ধু। মুস্কি হেসে ঈশানের সাথে হাত মিলালো। সবাই এই কথা শুনে নিজেদের মধ্যে গুনগুন করতে লাগে। দেখা হয়ে ভালো লাগলো ডাক্তার ইমা। আমারও। বলে ইমা ঈশানের হাত ছেড়ে দিল। আবরার আনন্দিত সুরে বলল, সত্যি ভাবা যায় না, আপনি আর ডাক্তার ইমা পুরনো বন্ধু। ওয়াও ডাক্তার ইমা, আপনি আমাদের এই কথা কখনো বলেননি কেন? মিস্টার ঈশান আপনার বন্ধু হয়? ইমা ঈশানের দিকে তাকিয়ে বলল, আমি জানতাম না, মানে ডিডব্লিউ কোম্পানি মিস্টার ঈশানের, এটা জানতাম না। আসলে দেখা সাক্ষাৎ নেই তো, তাই আর কি। আবরারের দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, ঠিক। ও আচ্ছা, মিস্টার ঈশান আসুন। ঈশান গিয়ে আবরারের সাথে দাঁড়ালো। ইমা গিয়ে রুহির পাশে দাঁড়ালো। রুহি ফিসফিস করে বলল, ব্যাপারটা কি হলো বুঝলাম না। ইমা রুহির দিকে তাকিয়ে ধীর সুরে বলল, কম বোঝাই ভালো, এখন চুপ থাকো, দেখো মিস্টার আবরার কি বলে। ডক্টর, উনি হচ্ছে টিওডব্লিউ কোম্পানির সিও এবং জহির চৌধুরী ডিডব্লিউ কোম্পানির চেয়ারম্যান। ওনার একমাত্র ছেলে ঈশান চৌধুরী। ডিডব্লিউ কোম্পানি নতুন করে কি বলবো, আপনারা সবাই জানেন আমাদের দেশে টপে আছে ডিডব্লিউ কোম্পানি এবং বিশ্বের 6 নম্বরের জায়গা দখল করে আছে। আপনারা সবাই জানেন আমাদের কোম্পানির শাখা বিভিন্ন শহরে রয়েছে এবং আমাদের শহরেও রয়েছে। এখানে ওনারা নতুন হসপিটাল তৈরি করছেন আমাদের শহরে। এটা আমাদের জন্য কিন্তু অনেক বড় ব্যাপার। সবাই হাততালি দিতে লাগলো। ঈশান একটু পর পর ইমার দিকে তাকিয়ে দেখছিল। ইমা ঈশানের দিকে তাকাচ্ছিল, কিন্তু কম। ইমা মনে মনে বলল, যাকে 6টা বছর ধরে ভুলে থাকার চেষ্টা করেছি, আজ আবারও সে আমার সামনে এসে দাঁড়ালো। এই কেমন খেলা তোমার বিধাতা, আমাকে কি তুমি কি কখনো শান্তি দেবে না? ইমার ভাবতেই ঈশান বলল, মিস্টার আবরার, আমি চাই আমাদের সাথে ডক্টর ইমা আসুক। ইমা তার নাম শুনে চমকে ওঠে। তাকায় রুহি এবং অন্যান্য সবাই ইমার দিকে তাকাই। ইমা একটু লজ্জায় পড়ে যায়। ইমা, আমরা পুরনো বন্ধু, তুমি আমার সাথে গেলে আমার খুব ভালো লাগবে। ডক্টর ইমা, চলুন আমাদের সাথে। ইমা এদিক ওদিক তাকাই, দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে। ইমার অনিচ্ছা সত্ত্বেও রাজি হতে হলো মিস্টার আবরারের কথাই। ইমা তাদের সাথে গেল ঈশানকে হসপিটাল ঘুরিয়ে দেখাতে। ইমা ঈশানের থেকে একটু দূরে দূরে হাঁটছিল। মিস্টার আবরার ঈশানকে সবকিছু ঘুরে দেখালো। ঈশানের চোখটা বরাবর ইমার দিকে যাচ্ছিল। 6 বছর পর তোমাকে দেখছি ইমা, তুমি অনেকটা বদলে গেছো। তবে তুমি ডাক্তার হতে চেয়েছিলে, এই কথাটা আমার মাথায় ছিল না। যাই হোক, তোমাকে ডাক্তার কোর্টে বেশ মানিয়েছে। আবরার ঈশানকে হসপিটালের বাহির সাইডে নিয়ে আসলো। চারপাশ ফুলের বাগান, বেশ সুন্দর লাগছিল। মিস্টার আবরার, সত্যি অনেক সুন্দর আপনাদের হসপিটালটা। থ্যাংক ইউ মিস্টার ঈশান। ঈশান আবরারের একটু কাছে এসে বলল, মিস্টার আবরার, আমি ডাক্তার ইমার সাথে একটু আলাদা কথা বলতে পারি? বুঝিনি তো, পুরনো বন্ধু আমরা।
জি অবশ্যই। বলে আবরার সবাইকে নিয়ে সেখান থেকে চলে যেতে লাগলো। ইমা আবরার এবং অন্যান্য সবাইকে যেতে দেখে, শুধু ঈশান তার 2 বডিগার্ড বাদে। ইমা কিছু না ভেবেই সেখান থেকে চলে যেতে লাগলো। ঈশান ইমাকে দাঁড়াতে বলে। ইমার বুকের ভেতর ধক করে ওঠে। ইমা দাঁড়িয়ে যায়। ঈশান সামনে এসে দাঁড়ায়। ইমার মনে একটু আজব ভয় কাজ করতে লাগে। না জানি ঈশান তাকে আজ কি বলে বসে। ঈশান কোনো কথা বলে না, চোখ থেকে সানগ্লাস খুলে ইমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। 3 মিনিট এমন নীরবভাবে ইমাকে দেখার পর ঈশান বলল, কেমন আছো তুমি? ঈশানের কথা শুনে ইমার বুকের ভেতর কেঁপে উঠল। ইমা ঈশানের দিকে তাকিয়ে এবং মাথা ঝুঁকিয়ে বলল, ভালো ভালো আছি। তুমি? আমিও ভালো আছি। তুমি ডাক্তার হয়েছো দেখে সত্যিই ভালো লাগছে। এই আর কি, নিজের স্বপ্ন পূরণ করেছি। আর তুমি তো বড় বিজনেসম্যান হয়েছো। না, এখনো বড় বিজনেসম্যান হতে পারিনি, বাবার সাথে আছি এই আর কি। ভালো লাগলো তোমার পরিবর্তন হয়েছে দেখে। ঈশান মাথা ঝুঁকিয়ে মুচকি হাসতে লাগলো। ইমা অবাক হয়ে ঈশানের হাসি দেখে মনে মনে বলল, তোমার হাসিটা আগের মতোই। না না, এগুলো কি ভাবছি আমি। ইমা আরো কিছু না ভেবে নিজের হাতের ঘড়ির দিকে তাকালো। দেখলো তার রোগী দেখার সময় হয়ে গিয়েছে। আমি আমি রোগী দেখতে হবে আমার। এখন আসি আমি। ওকে ওকে। ইমা আর কোনো কথা না বলে হসপিটালের ভেতর যেতে লাগে এবং মনে মনে বলে, তুমি যতই ভালো হও তবুও তুমি আমার কাছে একজন খুনি, আর আমি এটা কোনোদিনও ভুলবো না ঈশান। ইমা তার চেম্বারের দরজা খুলতেই দেখে তার চেম্বারে 5 জন ডাক্তার কলিগ বসে আছে। ইমা অবাক হয়ে বলল, কি ব্যাপার, তোমরা সবাই এইখানে কেন? মাহিম সন্দেহ চোখে বলল, সিরিয়াসলি মিহি, শান্ত আমার বন্ধু? তুমি এই কথা আমাদেরকে বলনি, তুমি খুবই চালাক। আরিফ টেবিলের ওপরে রাখা পেপার পয়েন্ট ঘোরাতে ঘোরাতে বলল, ডক্টর ইমা, আমাদের মনে হচ্ছে ডালমেকুস কালাহে। ডক্টর ইমা, আমরা কিন্তু মিস্টার ঈশানকে থেকে সবাই ক্রাশ খেয়ে ব্যাকা হয়ে গিয়েছি। মেরি গালে হাত দিয়ে ভাবনার সুরে বলল, আমি একটু বেশি ব্যাকা হয়ে গিয়েছি, কখন সোজা হতে পারবো জানি না। মাহিম, আরিফ, রশনি, মেরি, রুহি এদের সবার সাথে ইমার বন্ধুত্বপূর্ণ খুব ভালো সম্পর্ক। ইমা হেসে বলল, ড্রায়ারে ইনজেকশন আছে, দিয়ে দিব নাকি সবাইকে একটা করে? তাহলে ব্যাকা থেকে খুব তাড়াতাড়ি সোজা হয়ে যাবে। সবাই ইমার কথা শুনে হাসতে লাগলো। হাসির শব্দ দরজার ওই পারে যাচ্ছিল। মাইশা হাসির শব্দ শুনে দরজা খুলল। মাইশা একজন সিনিয়র সার্জন। সে ইমাকে খুব হিংসা করে, সুযোগ পেলেই ইমাকে নিচে দেখায়। মাইশা আরকে হসপিটালের চেয়ারম্যানের বোনের মেয়ে। সে সবসময় নিজেকে ওপরে রাখতে চায়, তাই সে সবার সাথেই কম বেশি খারাপ আচরণ করে। এই জন্যই মাইশাকে কেউ বেশি একটা পছন্দও করে না। সবাই এখানে কেন? কাজ নেই কারো? ও বুঝেছি, মিস্টার ঈশান তার বন্ধু, তাই সবাই এখানে ভিড় করেছেন। মিস ইমাকে নিয়ে এত আধিক্যতা না করে সবাই নিজের নিজের কাজে যান। মাইশার কথা শুনে সবার মুড অফ হয়ে গেল। সবাই এক এক করে রুম থেকে বের হয়ে যেতে লাগলো। মাইশা ইমার কাছে এসে বলল, তুমি কি সেটা ভুলে যেও না, মিস্টার ঈশান তোমার ফ্রেন্ড হতে পারে, বয়ফ্রেন্ড তো না। আর তোমার মতো মেয়ের ওনার গার্লফ্রেন্ড হওয়ার যোগ্যও না। বলে চলে গেল। রুহি বাইরে দাঁড়িয়ে সব কথা শুনল। ইমা তার এস্থেটিক্স নিয়ে চেম্বার থেকে বের হতে লাগলো। রুহি ইমার চেম্বারে ঢুকলো। কি ব্যাপার, তুমি যাওনি? রুহি একটু রাগান্বিত সুরে বলল, ইমা রুহির কাঁধে হাত রেখে বলল, শান্ত হও। শুনো, আমি পারতাম ওর কথার জবাব দিতে, দিইনি কারণ দরকার মনে করিনি। আসলে কথার জবাব দিলে সে বড় হবে এমন কোনো কথা নেই, বুঝলি? এদিকে ঈশান হোটেলে ফিরে নিজের রুমে গিয়ে ঠাস করে বিছানায় শুয়ে পড়ে এবং আপনা আপনি হাসতে লাগে। ঈশান চোখ বন্ধ করে গভীর শ্বাস ছেড়ে আবারও বলে পাশে থাকা বালিশ নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরল এবং মুচকে মুচকে হাসতে লাগলো। এমন সময় ঈশানের ফোন বেজে ওঠে। ঈশান চোখ খুলে উঠে ফোন হাতে নিয়ে দেখে তার বাবা কল করেছে। ঈশান ফোন রিসিভ করে কানে ধরে আনন্দিত সুরে বলল,
বাবা, আজ আমি খুব খুশি। বলতে পারো হারিয়ে যাওয়া সোনার কয়েন খুঁজে পেয়েছি। পাগল ছেলে। যাই ইকু, তুমি যেই কারণে খুশি হও কেন, আমার অনেক ভালো লাগছে তোমাকে খুশি দেখে। 6 বছর পর তোমার এমন আনন্দিত কণ্ঠ শুনলাম, সত্যি আমি খুব খুশি। তো বলো, কেমন হলো কনফারেন্স? দেখলাম তোমাকে টিভিতে, খুব হ্যান্ডসাম দেখাচ্ছিল আজকে। থ্যাংক ইউ বাবা, কনফারেন্স খুব ভালো হয়েছে। বাবা, ওদের হসপিটাল আসলেই খুব ভালো, খুব ভালো সেবা দেয় ওরা, এই জন্যই এত নাম ডাক হসপিটালের। আমাদেরও হবে। তো হসপিটালের কাজের কি অবস্থা? লোকটা সব কাগজপত্র জমা দিয়েছে, হসপিটালের কাজ আবার শুরু হয়েছে। খুব ভালো। তো তুমি কবে আসছো ঈশান? ঈশান থতমত খেয়ে বলল, আসবো বাবা, আসবো। ওকে বাই, ফোন আসছে আমার। বলে তাড়াতাড়ি ফোন কেটে দিল। ঈশান জোরে একটা শ্বাস ছেড়ে হেসে বলল, আমি এত তাড়াতাড়ি এখান থেকে যাব না বাবা। সন্ধ্যা 7টা। ইমা রোগী দেখে এসে তার চেম্বারে বসতেই রুহি আসলো। রুহি তাড়াতাড়ি চেয়ারে বসে বলল, ইমা, বলো না মিস্টার ঈশানের সাথে তোমার বন্ধুত্ব কিভাবে হলো? আমার খুব জানতে ইচ্ছে করছে। ইমা রুহির কথা শুনে একটু থতমত খেয়ে যায়। আসলে বলতেই ইমার ফোনে কল আসে। মুখ ভার করে রুহি বলে, এমন টাইমে কি ফোন আসার খুবই দরকার ছিল? ইমা হেসে বলল, রোকসানা কল করেছে, ওয়েট। বলে ইমা ফোন রিসিভ করে কানে ধরলো। হ্যাঁ রোকসানা, বলো। আমি রোকসানা না, আমি ইসমা। ছোট ছোট করে কথা বললো ইসমা। আমার কলিজাটা আন্টির ফোন থেকে কল করেছো তুমি? ইসমা? ইমা মাথা ঝুঁকিয়ে বলল, আন্টিকে বলেছি আমি আম্মুর সাথে কথা বলবো, আন্টি তোমাকে ফোন দিয়ে দিয়েছে। ওরে বাবা, আমার সোনা মাটাম। তা বলো মামুনি, কি হয়েছে? আম্মু তোমাকে বলেছিলাম না আমার বেলুন উড়ে যেতে লেগেছিল, একটা সুন্দর করে মানুষ বেলুনটা ধরে আমাকে ফিরিয়ে দিয়েছিল। বলেছিলে তো। ওই মানুষটা আজ টিভিতে দেখেছি। টিভি দেখেছো? বলতেই এমন সময় নার্স এসে দরজা খুলে বলল, ম্যাডাম ইমার্জেন্সি, তাড়াতাড়ি আসুন। আমি যাচ্ছি, তুমি আসো। বলে রুহি উঠে তাড়াতাড়ি চলে গেল। ইসমা, মামুনি, এখন আমার যেতে হবে মা। ঠিক আছে আম্মু, আজ বাসায় তাড়াতাড়ি আসবে তো? হ্যাঁ সোনা, আজকে তাড়াতাড়ি বাসায় আসবো। আজ তোমাকে অপেক্ষা করাবো না, এখন রাখি। ওকে আম্মু, টাটা, বাই বাই। বাই। বলে ফোন কেটে দিয়ে ইমা তাড়াতাড়ি স্টেথিপস নিয়ে বের হয়ে গেল। আপনারা ঠিকই ধরেছেন, এটা সেই ইসমা যার সাথে ঈশানের রেস্টুরেন্টের সামনে দেখা হয়েছিল। ইসমা ইমার রাজকন্যা। ইমা হসপিটালে চলে আসলে ইসমার দেখাশোনা রোকসানা করে। চলুন গল্পে ফেরা যাক। এদিকে ঈশান বারান্দায় মৃদু বাতাসে দাঁড়িয়ে ট্যাবে আজকের কনফারেন্সের হসপিটালের যেগুলো ছবি সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছে সেগুলো দেখছে। হঠাৎ তার আর ইমার ছবি সামনে আসে। ঈশান ছবিটা তাড়াতাড়ি সেভ করে এবং ছবিটা ক্রপ করে নিজেকে কেটে দিয়ে শুধু ইমাকে রাখে। ঈশান এক চিলতে হাসি নিয়ে ইমার ছবিতে আলতোভাবে স্পর্শ করে বলল, 6টা বছর তোমাকে অনেক মিস করেছি। আজ যখন তোমাকে আমার সামনে দেখলাম, ইচ্ছা করছিল তোমাকে জাপটে ধরে জোরে জোরে কান্না করে বলি আমি তোমাকে কতটা মিস করেছি। তোমাকে সত্যি ডক্টর কোর্টে খুব ভালো দেখাচ্ছে ইমা। বলতেই দরজায় কেউ নক করলো। ঈশান রুমে এসে ট্যাব রেখে বলল, কাম ইন। আকাশ দরজা খুলে ভেতরে ঢুকলো। কি হয়েছে? আকাশ চিন্তিত হয়ে গম্ভীর গলায় ঈশানকে ডাকে, স্যার। কি হয়েছে? তোমাকে চিন্তিত কেন দেখাচ্ছে? স্যার, মিস্টার বারিক সুইসাইড করেছেন এবং ম্যানেজার মিনহাজকে কারা যেন খুব খারাপভাবে পিটিয়েছে। ঈশান হতবাক হয়ে উত্তেজিত সুরে বলল, কি কি বলছো এগুলো? মিস্টার মিনহাজ বেঁচে আছে তো? জি, বেঁচে আছে। ওনাকে আর কে হসপিটালে ভর্তি করা হয়েছে। কে কে এই কাজটা করতে পারে? স্যার, আমার কোনো আইডিয়া নেই। আকাশ, গাড়ি রেডি করো, এক্ষুনি হসপিটালে যাব। আকাশ চলে গেল। ঈশান তৈরি হয়ে নিচে গিয়ে গাড়িতে উঠে বসলো। আকাশ, আমার কেন যেন মনে হচ্ছে যে মিস্টার বারিক সুইসাইড করেনি, ওনাকে মেরে ফেলা হয়েছে। আপনি এত কনফিডেন্স হয়ে বলছেন কিভাবে স্যার? স্যার, আমার কেন যেন মনে হচ্ছে মিস্টার মিনহাজ এবং মিস্টার বারিক এদের এই অবস্থার পিছনে একজনই আছে।
কে এমনটা চাইতে পারে? যেই চাক না কেন এই কথাগুলো বাবার কানে যেন না যায়। ব্যাপারটা আমি সামলাবো এবং এর পেছনের মাথাটাকে খুঁজে বের করব। কিন্তু স্যার, বড় স্যার এটা জানতে পারবে, কারণ এতক্ষণে বিষয়টা টেলিকাস্ট হয়ে গেছে। উফ, এটা তো আমার মাথায় ছিল না। ঈশান হসপিটালে পা রাখা মাত্রই মিডিয়ারা ঈশানকে ঘিরে ধরলো এবং প্রশ্ন করতে লাগলো। আকাশ, জনি সব মিডিয়াদের সরিয়ে দিতে লাগলো। সিও মিস্টার আবরার হোসেন হসপিটাল থেকে বের হয়ে এসে ঈশানকে ভেতরে নিয়ে গেল। স্যার, আপনি চিন্তা করবেন না, আমাদের ডাক্তারদের ওপর একটু ভরসা রাখুন। মিস্টার মিনহাজকে বাঁচিয়ে নেবে। এটাই আশা করছি। ঈশান ভেতরে অপারেশন থিয়েটারের সামনে আসতেই দেখে একজন মহিলা তার বাচ্চাকে কোলে নিয়ে বসে কান্না করছে। স্যার, ইনি হচ্ছেন মিস্টার মিনহাজের স্ত্রী। ঈশান গিয়ে মহিলাটার সামনে দাঁড়িয়ে বলে, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। মিস্টার মিনহাজের কিচ্ছু হবে না। মহিলাটি ঈশানের দিকে তাকিয়ে এবং হাউমাউ করে কান্না করে ঈশানের পায়ে পড়ে যায়। আমার স্বামীকে বাঁচিয়ে নিন, ওনার কিছু হয়ে গেলে আমার ছেলে অনাথ হয়ে যাবে। ঈশান মহিলাটাকে ধরে উঠিয়ে বসালো চেয়ারে এবং বলল, ওনার কিচ্ছু হবে না, বিশ্বাস রাখুন। এমন সময় পুলিশ চলে আসলো। আকাশ, জনি পুলিশের সাথে কথা বলে নিল। 15 মিনিট পর অপারেশন থিয়েটারের মাথার ওপর লাল লাইটটা বন্ধ হলো। সবাই একটু টেনশন নিয়ে দাঁড়িয়ে আছে। অপারেশন থিয়েটার থেকে ইমা, মাহিম, রুহি একসাথে কথা বলতে বলতে বের হচ্ছে। এমন সময় রুহি দেখে ঈশান দাঁড়িয়ে। রুহি ইমাকে আস্তে ঠেলা দিল। ইমা সামনে তাকাতেই দেখে ঈশান দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। মিনহাজের স্ত্রী গিয়ে ইমার হাত ধরতেই ইমা ঈশানের দিক থেকে চোখ সরিয়ে নেয়। ইমা মিনহাজের স্ত্রীর দিকে তাকিয়ে তার হাতের উপর হাত রেখে বলল, চিন্তা করবেন না, আপনার হাজবেন্ড এখন ঠিক আছে, ভয়ের আর কিছুই নেই। আমি জানতাম, আমি বলেছিলাম না আমাদের ডাক্তাররা সত্যি খুব ভালো। ঠিক বলেছেন, থ্যাংক ইউ ইমা। ইমা ঈশানের দিকে তাকিয়ে বলল, এটা আমার কর্তব্য। স্যার, পেশেন্টকে ঘন্টাখানেক পর কেবিনে দেওয়া হবে। আমি এখন বাসায় যাব, ডক্টর মাহিম থাকবেন এখানে। মিস্টার আবরারের দিকে তাকিয়ে বলল, ওকে, ঠিক আছে, আপনি যান ডাক্তার ইমা। স্যার, আর চিন্তার কোনো কারণ নাই, আপনি এখন বাসায় চলে যান। মিস্টার মিনহাজের এখানে গুড কেয়ার নেওয়া হবে। ওকে মিস্টার আবরার, আমিও তাহলে এখন আসি। আবরারের সাথে হাত মিলিয়ে বলল, ওকে স্যার। ঈশান হসপিটাল থেকে বের হয়ে গাড়িতে উঠে বসলো। ও তার চোখ ইমাকে খুঁজছিল। জনি গাড়ি স্টার্ট দিল। ঈশান দেখে ইমা, রুহি একসাথে বের হচ্ছে হসপিটাল থেকে। ঈশান একটু উত্তেজিত হয়ে জনিকে বলল, জনি, জনি, গাড়ি থামাও। জনি গাড়ি থামিয়ে ঈশানের দিকে ঘুরে বলল, কি হয়েছে স্যার? আকাশ, ওই দেখো দুজন ডাক্তার আসছে, যা ওদের গিয়ে ডেকে নিয়ে আসো। ওকে স্যার। আকাশ গাড়ি থেকে বের হয়ে ইমা রুহির সামনে এসে দাঁড়ালো। রুহি ইমা চমকে আকাশের দিকে তাকালো। ম্যাডাম, আপনাদের দুজনকে আমার স্যার ডেকেছেন। ইমা রুহি গাড়ির দিকে তাকালো। ঈশান অস্থির হয়ে মনে মনে বলল, কি বলছে আকাশ? ওরা এমন করে এদিকে দেখছে কেন? আমরা যাব না। রুহি ইমার হাত টেনে বলল, আমরা যাব? ইমা রুহির দিকে তাকালো। রুহি ইমার দিকে হাসি মুখ করে বলল, আমরা যাব ইমা। তুমি যাও, আমি যাব না। আরে ও তো চলে যাচ্ছে। জনি ঈশানের কথা শুনে পেছন ঘুরে তাকালো। দেখলো ঈশান ইমার যাওয়া দেখছে। জনি গাড়ি থেকে বের হতে লাগলো। ঈশান শব্দ পেয়ে জনির দিকে তাকালো। আরে তুমি কোথায় যাচ্ছ? আমি এক্ষুনি আসছি স্যার। বলে দৌড় দিয়ে ইমার সামনে দাঁড়ালো। ইমা চমকে উঠল। ম্যাডাম প্লিজ, আমাদের স্যার আপনাদের দুইজনকে ডেকেছেন, প্লিজ আসুন। ইমা চলো না, শুনে আসি কি বলে। ইমা জোরে শ্বাস ছেড়ে বলল, ওকে চলো। রুহি খুশি হয়ে ইমার হাত ধরে ঈশানের গাড়ির দিকে আসতে লাগলো। ঈশান আনন্দিত সুরে এক্সাইটেড হয়ে বলল, আসছে আসছে, ইমা আসছে। উফ। ঈশান গলা খাস দিয়ে ঠিকঠাক করলো। গাড়ির আয়নার দিকে তাকিয়ে চুল ঠিক আছে কিনা দেখলো এবং কোটে হাত দিয়ে ঠিকঠাক করলো। হাতের ঘড়ি ঠিক আছে কিনা দেখলো এবং সুন্দর করে বসলো। ঈশানের খুব হাসি আসছিল। ঈশান মুখ চেপে ধরে হেসে নিল এবং এক্সাইটেড সুরে বলল, উফ, কি হলো আমার? না না, এত হাসা যাবে না। ঈশান, কন্ট্রোল কন্ট্রোল, নিজেকে শান্ত রাখ, শান্ত। বলতেই আকাশ গাড়ির জানালায় নক করলো। ঈশান জোরে একটা শ্বাস নিয়ে ছাড়লো এবং আস্তে করে গাড়ির জানালার কাছ নামালো। হ্যালো স্যার। হ্যালো হ্যালো ইমা। হ্যালো। দুজন কি বাসায় যাচ্ছ? জি স্যার, আমরা বাসায় যাচ্ছি।
তোমরা চাইলে আমি তোমাদের বাড়িতে নামিয়ে দিয়ে আসতে পারি। আসলে রাত তো অনেক হয়ে গেছে, তাই বললাম। রুহি বড় বড় চোখ করে অবাক হয়ে বলল, আপনি আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে আসবেন? আমরা ট্যাক্সিতে যাব, চলো রুহি। বলে রুহির হাত ধরে যেতে লাগলো ঈশান। বলল, ইমা, এখন প্রায় রাত 10টা বাজে, এখন ট্যাক্সি নাও পেতে পারো, তাই বলছি আমি নামিয়ে দিই। সমস্যা কোথায়? ইমা চলো না, প্লিজ প্লিজ। হাত জোর করে অসহায়ের চেহারা বানিয়ে বলল। ইমা রুহির দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, তোমার জন্যই তো যাচ্ছি। ঈশান ইমার কথা শুনে খুব খুশি হলো। আকাশ গাড়ির দরজা খুলে দিল। ঈশান আশা করে ইমা তার পাশে বসবে, কিন্তু ইমা সেটা না করে রুহিকে ঈশানের পাশে বসালো, আর রুহির পাশে ইমা বসলো। ঈশানের হাসি মুখটা মন খারাপে পরিণত হলো। জনি আকাশ গাড়িতে উঠে বসলো এবং গাড়ি স্টার্ট দিল। রুহি তো খুব এক্সাইটেড ঈশানের পাশে বসে। সবাই চুপ, কেউ কোনো কথা বলছে না। রুহি ইমার কানের কাছে এসে বলল, কিছু বলো। কি বলবো? তোমার বন্ধু উনি, কিছু তো বলো। না, আমার কিছুই বলার নেই। ঈশান দেখলো রুহি ইমা ফিসফিস করে কথা বলছে। কি হয়েছে, কি বলছো তোমরা? না তেমন কিছু না স্যার। ও আচ্ছা, তো মিস রুহি, আপনার সম্পর্কে বলুন। আমার সম্পর্কে কি বলবো? আমি ডাক্তার হতে চেয়েছিলাম না, বাবা মা জোর করে ডাক্তারি পড়িয়েছে, তাই টেনে টুনে হসপিটালে জুনিয়র ডাক্তার হতে পেরেছি। এখন বিয়ের কথা ভাবছি আপনার মতন একজন ছেলের। ঈশান ইমা দুজনায় রুহির দিকে তাকালো। রুহি দুজনের দিকে তাকিয়ে বলল, আরে বলছিলাম যে স্যারের মতন একজন ভালো মানুষকে জীবনে চায়, এ আর কি। ইমা ঈশানের দিকে তাকিয়ে মনে মনে বলল, আরে ভালো মানুষ। স্যার আপনার সম্পর্কে বলুন। আমি এই তো বিজনেসে আছি বাবার সাথে। এখন গার্লফ্রেন্ড আছে? ইয়ে মানে কিছু মনে করবেন না, সরাসরি জিজ্ঞেস করলাম। না ঠিক আছে, না গার্লফ্রেন্ড নেই, ছিল একটা। ইমার দিকে তাকিয়ে ইমা ঈশানের দিকে তাকালো। ঈশান আবার বলে, সে চলে যাওয়ার পর আর কখনো কাউকে ভালোই লাগেনি। ও, সেই মেয়েটা নিশ্চয় অনেক সুন্দর ছিল, তাই না? অনেক সুন্দর। আমার কাছে ও একটা অ্যাঞ্জেল ছিল, যার ছোঁয়ায় সব কিছু বদলে গিয়েছিল আমার জীবনের। এত ভালোবাসতেন তাকে? সে এখন কোথায় আছে জানেন? তার সাথে দেখা হয়েছে কখনো? ইমা রুহির হাত ধরে রাগান্বিত সুরে বলল, কি হচ্ছে? এত কথা বলছো কেন? চুপ থাকো। ঈশানের চোখের কোণায় পানি চলে আসে। ঈশান গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আস্তে করে চোখটা মুছে নেয়। ইমা গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বলল, তুমি সত্যিই যদি বদলাতে তাহলে হয়তো আমাদের কখনো আলাদা হতে হতো না। তুমি বদলাওনি, তো আমার জীবনটা উলটপালট করে দিয়েছো তুমি। কিছুক্ষণ পর দুইজনের ভাবনার ভিতর রুহি বলে, এখানে থামান, ওই যে আমার বাড়ি। জনি গাড়ি থামালো। রুহি বের হলো, ইমাও বের হলো। তুমি বের হচ্ছ কেন? আমি আমার বাড়ি পর্যন্ত ট্যাক্সি নিয়ে যেতে পারবো। ইমা, এখান থেকে ট্যাক্সি পাওয়া যায় না, তুমি জানো। যাও গাড়িতে বসো, স্যার তোমাকে নামিয়ে দিবে। যাও উঠো। রুহি একটু জোর করেই ইমাকে গাড়িতে তুলে দিল এবং গাড়ির দরজা বন্ধ করে দিল। রুহি ইমার দিকে তাকিয়ে বলল, কাল দেখা হবে। ওকে স্যার, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ওকে। জনি গাড়ি টান দিয়ে যেতে লাগলো। ইমা, ঈশান আর তার মাঝখানে ব্যাগ রাখলো। ঈশান ইমাকে ব্যাগ রাখতে দেখে মনে মনে বলল, আজও জানি না এত বড় দূরত্ব কেন হলো আমাদের মাঝে। ঈশান না ইমা কেউ কোনো কথা বলছে না, দুজনাই চুপচাপ। কিছুক্ষণ পর, তো তোমার লাইফ কেমন কাটছে? ইমা চমকে ঈশানের দিকে তাকিয়ে বলল, ভালোই কাটছে। ও আচ্ছা, তো জীবনে কেউ? সামনে দাঁড়ান, আমার বাড়ি চলে এসেছে। ঈশান গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালো, দেখলো বিশাল বড় 10তলা বিল্ডিং। ইমা গাড়ি থেকে নেমে বলল, থ্যাংক ইউ। বাই। ইমা চলে গেল। ঈশান ইমার চলে যাওয়া দেখছিল। ইমা ভেতরে ঢুকে গেল। ঈশান জনিকে যেতে বলল। জনি গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে গেল। এদিকে ইমা লিফটে করে 8 নম্বর তলায় আসলো এবং তার বাড়ির দরজায় নক করলো। রোকসানা দরজা খুলে দিলে ইমা বলল, ইসমা কি ঘুমিয়ে গিয়েছো? জি ম্যাডাম, আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আজও লেট হয়ে গেছে, কি করব? খাবার টেবিলে রেডি করব ম্যাডাম?
না, তুমি গিয়ে শো, আমি করে নেব। বলে ইমা ইসমার রুমে গেল। দেখলো ইসমা ঘুমিয়ে আছে। কি সুন্দর লাগছে তাকে ঘুমিয়ে থাকতে দেখে। ইমা মুচকি হেসে ইসমার কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল এবং বলল, সরি মা, আজও দেরি হয়ে গেল। এদিকে ঈশান হোটেলে ফিরল। ঈশান লিফটে উঠতে গেলে আকাশ বলল, স্যার। বলো। ডাক্তার ইমা কি সত্যি আপনার ফ্রেন্ড? ঈশান হেসে আকাশের কাঁধে থপথপিয়ে বলল, না, ও আমার ফ্রেন্ড না। তাহলে? আমি বলবো। তুই জানিস? গ্যাস করতে পারি। এত কষ্ট করে গেস করতে হবে না। ডক্টর ইমার সাথে আমার কি সম্পর্ক এটা জানতে হলে অনেকটা সময় নিয়ে এসে আমার কাছে বসে থাকতে হবে। আমি জানতে চাই স্যার। আজ আমি আপনার চোখে এক অন্যরকম মায়া দেখেছি ডাক্তার ইমার জন্য। চলো গাড়িতে ওঠো, কোথাও গিয়ে বসি, কাহিনীটা বলি। জনি, আকাশ, ওকে স্যার চলুন বলে আবার তারা গাড়িতে উঠে চলে গেল। এদিকে ইমা খাওয়া দাওয়া শেষ করে ল্যাপটপ নিয়ে বসলো। ল্যাপটপ ওপেন করতেই মেইল আসতে লাগলো। ইমা মেইলে ক্লিক করতে দেখলো তার আর ঈশানের আজকে হসপিটালে তোলা ছবি। তার সব কলিগরা ছবিটা তাকে সেন্ড করেছে। ইমা রেগে গিয়ে ল্যাপটপ বন্ধ করে দিল এবং উঠে ওয়াশরুমে পানির ট্যাপ ছেড়ে দিয়ে জোরে জোরে মুখে পানি ঝাপটা দিতে লাগলো। তারপর আয়নার দিকে তাকিয়ে বলল, কেন কেন ফিরে এসেছো ঈশান? কেন এসেছো? কেন? ইমা জোরে জোরে কান্না করতে করতে মেঝেতে বসে পড়ল এবং বলল, তোমার জন্য আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। আমার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষগুলো তুমি আমার জীবন থেকে কেড়ে নিয়েছো ঈশান, কেড়ে নিয়েছো তুমি। রাস্তার পাশে সমুদ্রের পাড় বাঁধা মানুষদের বসার জন্য। সেখানে গাড়ি থামালো জনি। ঈশান গাড়ির দরজা খুলতেই ঠান্ডা বাতাস তার শরীরে এসে লাগে। আকাশ জনি গাড়ি থেকে বের হয়ে ঈশানের সামনে দাঁড়ায়। দাঁড়িয়ে না থেকে বসো, আর এই নাও। ঈশান বিয়ারের বোতল এগিয়ে দিল আকাশের দিকে। ও ভেবাচাকা খেয়ে বলে, স্যার আমরা আপনার সামনে। আমার সামনে কি? দেখো, একমাত্র তোমরা দুজনই আছো যাদের সাথে আমি মন খুলে কথা বলতে পারি। তোমরা শুধুমাত্র আমার বডিগার্ড, ডান হাত বাম হাত না, তোমরা আমার ভালো বন্ধু আমি মনে করি। জনি আকাশ ঈশানের কথা শুনে অবাক হলো, সাথে খুশিও হয়। দুইজন দুইটা নাও এবং ওখানে বসো। আকাশ জনি ঈশানের হাত থেকে বিয়ারের বোতল নিয়ে বসলো ঈশানের সামনে। ঈশান পাশ থেকে আরেকটা বিয়ারের বোতল নিয়ে খুলে খেতে লাগে এবং সমুদ্রের দিকে তাকিয়ে দেখতে লাগে। বাতাসটা খুব ঠান্ডা। আকাশ, জনি পেছনে তাকাও, দেখো সমুদ্রের ঢেউগুলো। আমার জীবনটা এই সমুদ্রের ঢেউয়ের মতো ছিল, কখনো শান্ত কখনো উত্তাল, তবে শান্ত ক্ষণ ছিল বললেই চলে। ঈশান ভাবনায় ডুব দিল। 6 বছর আগে এনএস কলেজ নামকরা দামি কলেজ, যেখানে প্রায় কিছু সংখ্যক স্টুডেন্টদের ফ্যামিলি অবস্থাশালী বললেই চলে। তার মধ্যে ঈশানের বাবা ছিল একটু বেশি ভালো পজিশনে। যারা একটু নিম্ন বা মধ্যবিত্ত তারা অ্যাডমিশন বা স্কলারশিপে সেই কলেজে পড়তে পারত। তাদের মধ্যে ইমা ছিল একজন। ইমার বাবা একজন সরকারি ব্যাংকের কর্মচারী। ইমা ছিল খুব ট্যালেন্টেড মেয়ে। সে নিজের যোগ্যতায় কলেজে স্কলারশিপ পেয়ে ভর্তি হয়। ঈশান পড়তো অনার্সে আর ইমা নিউ ফার্স্ট ইয়ার। ঈশান ছিল কলেজের স্টুডেন্টদের লিডার, তাই তার ভাব ছিল অন্যরকম। সে কখনো কারো পরোয়া করতো না, যাকে ইচ্ছা তাকে ধরে মারত, উল্টোপাল্টা পানিশমেন্ট দিত। ঈশানের ছিল 2 বন্ধু, রোহান, শামির। তারা সবসময় ঈশানের পাশে পাশে থাকতো। ঈশানের সাথে তারাও কলেজে দাদাগিরি দেখাতো সবার সাথে। ঈশানকে প্রিন্সিপাল ডেকে অনেকবার বুঝিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। সব স্যার ম্যাডামরাই ঈশানের উপর ক্ষিপ্ত বললেই চলে। তারা প্রিন্সিপাল স্যারকে ঈশানের নামে অভিযোগ করে এবং ঈশানকে কলেজ থেকে বের করে দিতে বলে, কিন্তু প্রিন্সিপাল এই কাজ করার সাহস পায় না, কারণ ঈশানের বাবার দাপট ছিল অন্যরকম এবং প্রতি বছরে জয় চৌধুরী অনেক টাকা ডোনেশন দেয় কলেজ ফান্ডে। তাই প্রিন্সিপাল ঈশানের বিষয়টা আমলে নিত না খুব একটা, চুপচাপ থাকতো। কলেজের মেয়েরা ঈশান এবং তার 2 বন্ধুকে দেখে ক্রাশ খেত। ঈশান, সমীর, রোহান 3 জন 3 গাড়ি নিয়ে যখন কলেজে ঢুকে, মেয়েরা যেন তাদের দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে। এদের মধ্যে ইমাই ছিল অন্য রকমের। একদিন ঈশান ও তার 2 বন্ধুকে নিয়ে কলেজের ক্যান্টিনে ঢুকতে গেলে একটা ছেলের পা স্লিপ করতেই ঈশানের সামনে পড়ে যায়। ছেলেটার হাতে ছিল নুডলসের বাটি, সেটা ঈশানের জুতোর ওপর পড়ে যায়। ছেলেটা মাথা তুলে ঈশানের দিকে তাকায়, দেখে ঈশান রাগান্বিত চোখে তার দিকে তাকিয়ে আছে। ছেলেটি ভয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে ঈশানের কাছে ক্ষমা চাইতে লাগে। ঈশান ছেলেটার কলার ধরে রাগান্বিত সুরে বলল, আমার জুতার দাম তোর বাড়িতে 1 মাসের খাবারের দামের সমান। ছেলেটির নাম ছিল মেরান। মেরান ভীত সুরে বলল,
সরি স্যার, আমাকে ক্ষমা করবেন, আমি ইচ্ছা করে করিনি। তুই ইচ্ছাকৃত কর বা অনিচ্ছাকৃত কর আমার দেখার বিষয় না। এখন তুই আমার জুতা পরিষ্কার করে দিবি তোর মুখ দিয়ে। আমার জুতার উপর পড়া নুডলস মুখ দিয়ে খাবি, হাত লাগানো যাবে না, ওকে? বলে ঈশান ঘাট ধরে মেরানকে মেরে বসলো। ক্যান্টিনের সবাই তাকিয়ে আছে মেরানের দিকে। মেরান কান্না করতে লাগে, কি করবে বুঝতে পারে না। আমার দেরি করা একদম পছন্দ না, দ্রুত কর। মেরান কান্না করতে করতে কেবল মুখ লাগিয়ে নুডলস খেতে যাবে, এমন সময় ইমা এসে মেরানের কাঁধে হাত রাখে। মেরান কান্না ভরা চোখে ইমার দিকে তাকাই, ঈশানও ইমার দিকে তাকাই। ইমা মাথা তুলে ঈশানের দিকে রাগান্বিত চোখে তাকাই। কে তুমি? ওর বদলে কি তুমি খাবে? ইমা মেরানের দিকে তাকিয়ে বলল, তুমি সরো, আমি দেখছি। কে তুমি? আর কি দেখবে? দেখো, তুমি সরো, আমি পারবো। আমি যেটা বললাম সেটা করো, সরে যাও। এই মেয়ে, সরে যাও এখান থেকে। বলতেই ইমা নুডলসগুলো তুলে ঈশানের মুখে ফিক্কা মারল এবং ঈশানকে ধাক্কা দিল। ঈশান তো পুরোই অবাক, কি হলো বুঝে উঠতে পারলো না। ক্যান্টিনের সবাই ইমার কাজ দেখে হা হয়ে গেল, কারণ ঈশানের সাথে এমনটা করার সাহস কারো নেই। ঈশান রেগে বলল, তোমার এত সাহস? তুমি জানো আমি কে? তুমি কে সেটা আমার জানার দরকার নেই। তুমি যে মানুষের মধ্যে পড়ো না এটা ভালোই বুঝতে পারছি, অসভ্য ছেলে। বলে ইমা মেরানকে সাথে নিয়ে ক্যান্টিন থেকে বের হয়ে গেল। ঈশানের রাগে শরীর ফেটে যাচ্ছিল। ছাড়বো না ওই মেয়েকে। 2 দিন পর ইমা সাইকেল চালিয়ে কলেজে ঢুকলো। একপাশে সাইকেল রেখে স্যারের সাথে কথা বলতে গেলে ঈশান এবং তার 2 বন্ধু ইমার সাইকেলের ওপর দিয়ে ইচ্ছা করে গাড়ি চালিয়ে নিয়ে যায়। ইমা শব্দ পেয়ে পেছনে ঘুরে তাকাতে দেখে ঈশান তার সাইকেলের ওপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে এবং তার দিকে তাকিয়ে হাত নাড়িয়ে হাই দিচ্ছে। ইমার কান্না চলে আসে। সে দৌড়ে তার সাইকেলের কাছে আসে, দেখে সাইকেল ভেঙে গেছে। ইমা প্রচণ্ড রেগে গেল। পাশে ছিল 8খানা ইট। ইমা ইট তুলে নিয়ে দৌড়ে ঈশানের গাড়ির দিকে গেল। ঈশান গাড়ি থেকে বের হতে না হতেই ইমা ঈশানের গাড়ি লক্ষ্য করে। ইটটা ছুড়ল, সাথে সাথে গাড়ির কাচ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ঈশান গাড়ি থেকে বের হয়ে দেখে ইমা রেগে তার দিকে তাকিয়ে আছে। ঈশান রেগে ইমার কাছে এসে ইমার স্কুল শার্টের কলার টেনে ধরে বলল, তোর সাহস তো কম না। বলতেই ইমা টেনে একটা থাপ্পড় মারলো ঈশানের গালে। ঈশান গাল ধরে ইমার দিকে তাকালো। আমি একটা মেয়ে, জমিদার বংশের ছোট লোক ছেলে। মেয়েদের সাথে কেমন ব্যবহার করতে হয় তাই জানিস না? তুই কি ভেবেছিস আমি অন্য মেয়েদের মতো অন্যায় করবি, চুপচাপ থাকবো, তোর উপর ক্রাশ খাবো? না, আমি তো তেমন না। তোর এই সুন্দর চেহারা লাল বানিয়ে ছেড়ে দিব একদম। খবরদার আমার সাথে লাগতে আসবি না। ইমার কথা শুনে ঈশানের বন্ধু রোহান, সমীর এগিয়ে আসতে লাগলো। ঈশান বাধা দেয়। এই ইটের টুকরোটা ছিল আমার সাইকেল ভাঙার জন্য, মাথায় রাখিস। বলে ইমা চলে গেল। বর্তমান বাবারে, ম্যাডাম তো সেই রাগী ছিল। রাগী বললে ভুল হবে, এটাকে প্রতিবাদী বলে। ঈশান হেসে আকাশ ও জনের কথার উত্তর দেন। ওর এই রাগ প্রতিবাদীটাই আমাকে বদলে দিয়েছে। তারপর কি হলো স্যার? আমি রোহান সামি ঠিক করলাম ইমাকে এমন শিক্ষা দেব যেন ও আর লজ্জায় কলেজে না আসতে পারে। অতীত ঈশান ক্যান্টিনে গিয়ে সবাইকে বলল, ইমা নামের ওই মেয়েটা ক্যান্টিনে এসে বসলেই ওকে ঘিরে ধরে সবাই মিলে ওর মুখে ডিম ছুঁড়ে মারবে, তারপর আটা, তার উপর টমেটো সস এবং কয়েকজন মিলে সেটা ভিডিও করবে সুন্দর করে। ওকে? সবাই রাজি হলেও কয়েকজন একটু দ্বিমত করে। ঈশান রেগে গেলে তারাও রাজি হয়ে যায়। ঈশান, সমীর, রোহান 3 জন ক্যান্টিনের শেষের টেবিলে বসে থাকে। ঈশান দেখলো ইমা মোবাইল টিপতে টিপতে ক্যান্টিনের ভিতর ঢুকছে। ঈশান বাঁকা হাসি দিয়ে বলে, এবার খেলা জমবে। ইমা মোবাইল ব্যাগের ভিতর রেখে ক্যান্টিনে বসতেই মেয়েরা ছেলেরা ইমাকে ঘিরে ধরলো। ইমা একটু অবাক হলো। কি ব্যাপার? বলতেই সবাই মিলে ইমাকে ডিম ছুঁড়ে মারতে লাগে। ইমা তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। ডিমের উপর পা স্লিপ করে মাটিতে পড়ে যায়। ঈশান ইমার অবস্থা দেখে হাসতে লাগে। তারপর সবাই ইমার ওপর আটা ঢেলে দেয়। ইমা কান্না করতে করতে বলল, তোমরা কি করছো? কেন এমন করছো আমার সাথে? কেউ কোনো কথা বলছে না, সবাই হাসছে আর ইমার সাথে এগুলো করছে। ইমা উঠতে গেলে আবার পড়ে যায়। সবাই ইমাকে দেখে জোরে জোরে হাসতে লাগে। ঈশান এবং তার 2 বন্ধু উঠে ইমার সামনে এসে দাঁড়ায়। ইমা কান্না ভরা চোখে ঈশানের দিকে মাথা তুলে তাকায়। আরে দেখো, এরা মেয়েটার অবস্থা কি করেছে। বলে ঈশান ইমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, উঠে পড়ো। ইমা ঈশানের হাতের দিকে তাকাই।
সবাই অবাক হলো ঈশান ইমার দিকে হাত বাড়িয়ে দেওয়া দেখে। রোহান সমীর মুচকে মুচকে হাসছিল। ঈশান হাত সরিয়ে নিয়ে বলল, কি ভেবেছো এটা সত্যি? আমি জহির চৌধুরীর ছেলে। আমার গালে চড় মেরেছ না? আমি কি করতে পারি দেখেছো? এসো একটা সেলফি নেই। বলে সবাই ইমার ছবি তুলতে লাগলো। ইমা খুব কষ্ট পাচ্ছিল, তবুও সে হার মানার মেয়ে না। ইমা উঠে দাঁড়ালো। এখন কি করবে ভাবছো? আমাকে আবার মারবে? বলতেই ইমা টেনে একটা থাপ্পড় মারলো ঈশানের গালে। আটা, ডিম, টমেটো সস লেগে গেল ঈশানের গালে। ঈশান বড় বড় চোখ করে রেগে ইমার দিকে তাকালো। তুই একটা অসভ্য ছোট লোক, সবাইকে দিয়ে আমাকে অসম্মান করালি। তুই যে মানুষের মধ্যে পড়িস না, এইটাই তার প্রমাণ। বলে ইমা কান্না করতে লাগলো এবং দৌড়ে সেখান থেকে চলে গেল। বর্তমান সেই মুহূর্তটা আমি কি বলবো, আমার কি করা উচিত ছিল বুঝতে পারছিলাম না। আমার খুব রাগ উঠে গেল। রোহান সামির আমাকে নিয়ে সেখান থেকে চলে গেল। আমি খুব অপমানিত বোধ করছিলাম। আমি কখনো হার মানতে শিখিনি, তাই আমি আরেকটা বুদ্ধি বের করলাম ইমাকে শিক্ষা দেওয়ার জন্য। ইমা ছিল সায়েন্সের স্টুডেন্ট। আমি জানতে পেরেছিলাম ইমা সায়েন্সের ল্যাবে রাখা কঙ্কাল দেখে খুব ভয় পেত। আমি ঠিক করলাম ওই কঙ্কাল দিয়ে ভয় দেখিয়ে ওকে সোজা করব। কি করলেন?